যে আপনার ফ্যামিলি থেকে একটা প্রবলেম হতো এবং সাপোর্ট করতো না শুধুমাত্র সোসাইটির জন্য, তো ক্যাটওয়াক শিখতে পেরেছি লন্ডনে। যে মডেলিং শিখে আমি কিরকম টাইপের কাজ করতে পারবো ঠিক এবং কত টাকা আর্ন করতে পারবো। ল্যাঙ্গুয়েজ শুড নট বি দ্য ব্যারিয়ার, ইয়োর ট্যালেন্ট শুড ট্রান্সেন্ড অল বর্ডার্স। এই মার্কেটে বেশিরভাগ মানুষজন ফ্রড হয়ে যায়। You're not very comfortable with their touch or a slight provocation of molestation হচ্ছে। বডি শেপ এবং স্কিন টোন কতটা ম্যাটার করে মডেলিং এ। তার অ্যাড শুটে প্রচুর কাজ পেতে পারে, তারা হোর্ডিংসে কাজ পেতে পারে। বলি there's never a bad student, there's always a bad teacher। এবং তখন কিন্তু স্প্যাগেটি বা সিংলেটস বলে লোকে দেখে মানে মূর্ছা যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। Welcome to the Elite Circle program presented by Elite Model Academy and powered by Skill Pro India. আমি সুদীপা, দা এলিট সার্কেলের হোস্ট অ্যান্ড দোস্ত। দা এলিট সার্কেল এমন একটি প্রোগ্রাম যেখান থেকে তোমরা শিখতে পারবে নানান স্কিলস। শুধু স্কিলস নয়, তার পাশাপাশি জানবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো তোমাকে হেল্প করবে তোমার ফিউচারকে ব্রাইট বানাতে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দা এলিট সার্কেলে এমন একজন মহান ব্যক্তি যিনি অলরেডি দীর্ঘ 15 বছর ধরে ফ্যাশন মডেলিং ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তাকে আমরা নানান ম্যাগাজিন নিউজ পেপারও দেখতে পেয়ে থাকি এবং তিনি কলকাতা ওয়েস্ট বেঙ্গলের নানা অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত। অলরেডি ফ্যাশন শো, র্যাম্প শোতে এবং নানা রকম ইভেন্টে অ্যাজ অ্যান অ্যাঙ্কার এবং অ্যাজ আ জাজ দেখতে পাওয়া যায়। তিনি শুধুমাত্র একটা সুপার মডেল নয়, তার পাশাপাশি তিনি একজন গ্রুমার, অ্যাঙ্কার এবং জাজ। এছাড়াও তার মধ্যে আরো অনেক ট্যালেন্ট রয়েছে। তিনি কতটা হার্ডওয়ার্ক করে আজকে সবার কাছে একজন সুপার মডেল হয়ে উঠলেন, তাছাড়াও তিনি কিভাবে নিজের মধ্যে থাকা নানান পার্সোনালিটি গুলোকে সবার কাছে ইনহ্যান্স করলেন, সেই সমস্ত কিছু আজকে আমরা তার থেকে জানবো। তিনি হলেন আজকে আমাদের গেস্ট ওয়ান অ্যান্ড অনলি সপ্তমী ব্যানার্জি। Thank you so much for inviting me out here. Thank you so much. কেমন লাগছে ম্যাম? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমাদের এত সুন্দর একটা উদ্যোগ, একটা প্রয়াস, এটা বুঝে জেনেও খুব খুব গর্বিত মনে করছি। মেনি কংগ্রাচুলেশনস, কুর্নিশ জানাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। আমি আপনাকে বেসিক কিছু আপনার জার্নিটার ব্যাপারে জানতে চাই, যেটা আমি অলরেডি আমাদের সদস্যদেরকে বললাম। সেটা হচ্ছে ম্যাম, আপনি আপনার জার্নিটা কিভাবে স্টার্ট করেছিলেন? একজন মডেল হওয়ার যে জার্নিটা, সেই জার্নিটা একটু আমাদের সাথে শেয়ার করুন। আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল মডেল হওয়ার, এই জন্যেই কেননা মডেলদের একটা অপূর্ব যেটা গ্রুমিং থাকে, যে সঠিকভাবে হাঁটা, তার পশ্চার কারেক্ট, একটা গ্রেস, এইগুলো খুব সুন্দরভাবে একটা মানুষের ব্যক্তিত্ব বা আত্মপ্রত্যয়, মানে যেটা সেলফ কনফিডেন্স বলি, সেটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যায়। সুতরাং খুব একটা উত্তম কিছু করতে পারিনি ছোটবেলা থেকে, তাই একটু হীনমন্যতায় ভুগতাম। কিন্তু যখন আমি এই সবসময় একটা আমার আশা, আকাঙ্ক্ষা, বাসনা ছিল যে আমার মডেল হওয়ার। কেন মডেল হলে তাদের মধ্যে শুধু যে মডেল হওয়ার জন্য যে জনপ্রিয়তা, তার জন্যে কিন্তু না, এই মডেলের যে সুন্দর একটা আত্মপ্রত্যয়, একটা পার্সোনালিটি, একটা সঠিক সেন্স অফ ড্রেসিং, পরিধান, তুমি কি পোশাক পরছো, এই জিনিসগুলো মানুষকে একটা অন্য উন্নত পর্যায়ের রুচিবোধটাকে, সৃজনশীলতাকে আরো সুন্দর করে তোলে। সেইটার জন্যই আমাকে ভীষণ আকর্ষণ করতো। আমি 16 বছর বয়স থেকেই মডেলিং করছি এবং আমি ফার্স্ট আমার ক্যারিয়ারের প্রথম দিকে সব্যসাচী মুখার্জি, যিনি এখন বিশ্ববিখ্যাত বরেণ্য, যিনি ফ্যাশন ডিজাইনার, তার তো সব জায়গায়, ওয়ার্ল্ডে অনেক জায়গায় পৃথিবী ছড়িয়ে তার বুটিক হয়ে গেছেন, এবং তার সঙ্গে আমি অনেকগুলো কাজ করেছি বিগিনিং অফ মাই ক্যারিয়ার। শ্যুটও করেছি, শো করেছি এবং আদান প্রদানও করেছি, মানে আমাকে কিভাবে হাঁটতে হয়, বন্ধু হিসেবে আমাকে অনেক জায়গায় অনেকভাবে আমাকে আলোকিত করেছে। হ্যাঁ, যে এই পোস্টটা দিলে খুব ভালো হয়, ম্যাডোনা লাইক পোস্ট, আমার এখনো মনে আছে। সেইগুলো আমার কাছে ভীষণ একটা অ্যাসেট হয়ে গেছে। মানে গুরু কি না, যে যিনি লাইটে নিয়ে আসেন, যিনি অন্ধকার থেকে সূর্যের আলোতে নিয়ে আসেন, তিনি গুরু। এইটা আমি পেয়েছি। আমি বিবি রাসেল, উনি বিশ্ববিখ্যাত একজন ফ্যাশন ডিজাইনার, বাংলাদেশি ডিজাইনার, শুধু গামছা নিয়ে স্বনামধন্য হয়েছে। তার সঙ্গে আমি কাজ করেছি, তার সঙ্গে ক্যাটওয়াক শিখতে পেরেছি লন্ডনে, এবং সেখানে আমি তার পরবর্তীকালে নিং প্রমোশনস বলে একটা এজেন্সি আছে, সেটা বাংলাদেশ বেস এজেন্সি, সেটেলড ইন লন্ডন, ইস্ট লন্ডন। তাদের ওখান থেকে আমি অনেকগুলো কাজ করেছি এবং আমি প্রথম র্যাম্প আমি ওখানে ওনার কাছ থেকে শিখি, অনেকটা কাজ করার সুযোগ পেয়েছি ওখানে। সেখান থেকে আমার জার্নি শুরু। আমার মানে অতি সৌভাগ্য যে ভালো ভালো লোকের সান্নিধ্যে আমি প্রথম দিকে আসতে পেরেছি জীবনে, ক্যারিয়ারে। তাও কিরকম ভালো ভালো মানুষ, মানে কত রকম ডিজাইনার,
তাদের সাথে একটু কাজ করেছেন? মানে আমরা সবাই পেপসি বলি সব্যসাচীকে। ভীষণ ভীষণ খুঁতখুঁতে আর ভীষণ কল্পনা শক্তি। মানে যদি একটা শোতে এরকম হয়েছে যেখানে কোনো প্রপস ছিল না, একটা গাছের ডালের পাতা দিয়ে তিনি প্রপস বানিয়ে দিয়েছে। ঋতু কুমারেরও আমি একটা শো করেছি, তবে সেটা তিনি নিজে আসেননি। আমি করেছি এখন দেবরাজ মুখার্জি, যিনি ওই ফিল্ম এখন সিরিয়াল অ্যাক্টরও, উনিও করেছেন অনেকগুলো। আমি ঋতু কুমারের তখন ব্রাইডাল কালেকশনস অনেক করেছি, অংশু মোদির কাজ করেছি, বিভিন্ন অনেক ডিজাইনার করেছি, শান্তনু দত্ত করিয়েছি, বহু ঠাকুরদা। তো আমি ভারতবর্ষের অনেকের সঙ্গেই কাজ করেছি অনেক জায়গাতে। সাউথ ইন্ডিয়াতেও প্রচুর প্রতিভা আছে এবং তারা ভীষণভাবে ওখান থেকে শিখেছি ডিসিপ্লিনটা, মানে মানুষের শৃঙ্খলা বোধটা যে কতটা সঠিক হলে একটা মানুষের উন্নয়ন হয়। শৃঙ্খলা বোধ হলে না, সেটা কি হয় ভেতর থেকে তৈরি করে দেয় একজনকে, সহজ করে দেয় জার্নিটাকে। গুড হ্যাবিটস আর কিছু না, সহজ করে দেয় জিনিসটাকে। যে আমি আগে এলাম, একটু ভাবার সময় পাচ্ছি, কনসেন্ট্রেশন করতে পারছি, মনোযোগ সহকারে করতে পারছি। দিস আর দ্য কোয়ালিটিস উইচ হেল্প ইউ টু বিকাম ফ্রম মিডিওক্রিটি to excel in or enhance, তুমি যেটা একটু আগেই বললে, enhance into a beautiful, into a greater vibration of creating things. আচ্ছা, মানে যখন একটা, আমি আর কি জানতে চাইছি, মানে কিরকম স্টেপ বাই স্টেপ আপনি নিজেকে বুঝতে পারছিলেন যে আমার মধ্যে এই চেঞ্জেসটা আসছে, আমার মধ্যে এই চেঞ্জেসটা আসছে, এগুলো কিভাবে আপনি খুব বুঝতে ভালো পারছিলেন? প্রশ্ন করেছো তুমি, ভেরি গুড কোয়েশ্চেন। আমি তোকে বললাম না, আমি ছোটবেলা থেকে হিন্দু মান্যতায় ভুগতাম এবং আমার ড্রেস সেন্সটাও অত ভালো ছিল না। আমি যখন একটা পশ জায়গায় যেতাম, তখন মনে হতো যে সবাই কি ভালোভাবে সঠিক, মানে খুব সুন্দরভাবে তারা তাদের সুসজ্জিত। কিন্তু তখন যখন আমি শুরু করেছিলাম, তখন তো ইউটিউব ছিল না, তখন ম্যাগাজিনস ছিল না, তখন ফ্যাশন টিভিও কিছু ছিল না যে আমি দেখে শিক্ষা লাভ করব। আন্তর্জাতিক ম্যাগাজিনও সেভাবে অ্যাভেলেবেল ছিল না কলকাতায়, স্পেশালি বম্বে, দিল্লিতে ছিল। আমি যখন ওখানে গেলাম আরও পড়লাম, দেখলাম ফ্যাশন ওয়ার্ল্ডটা একটা বন জঙ্গল দিয়ে ঢাকা ছিল। তো আমরা তখন, এই যে তুমি যে প্রশ্নটা করলে, তখন যখন জার্নিতে আমি শিখলাম কোনটা পড়া উচিত, কোনটা পড়া উচিত না, কোন পরিস্থিতিতে কি পড়তে হবে। আমি যদি একটা ফিউনারেলে যাই, শ্রাদ্ধ বাড়িতে, সেখানে যদি আমি একদম সে বিয়ে বাড়ির মতন সেজে যাই, তাহলে কীরকম অবদস্ত হব। রোহিত বালা একটা কথা বলেছেন, আমার এখনো মনে আছে, যে আন্ডার ড্রেসিং ইজ অলওয়েজ বেটার দেন ওভার ড্রেসিং। মানে একটু কম সাজো বেশি সাজার থেকে। সুতরাং এইখান থেকে এই জার্নিতে আমি এইগুলোই শিখেছি। আর যখন মডেলিং এলাম না, যে হিন্দু মান্যতা চলে গেল, কি ক্ষণিকের জন্য চলে গেল। আমি যখন হাঁটছিলাম, তখন দেখছি যে এই যে আত্মপ্রত্যয়, আস্তে আস্তে কনফিডেন্স, এটা আমি শুনেছি বাট দেখেওছি, বাট এটা কিন্তু কোনো জায়গায় হয় না, বম্বে, দিল্লিতে বা আউট অফ ইন্ডিয়া কোথাও হয় না যে মডেল চুজ করে এটা পরবো না, ওটা পরবো না। মডেলকে যা দেবে ডিজাইনার তাই পড়তে হবে। উই আর ওয়াকিং হ্যাঙ্গার্স। আমরা বলতে পারবো না যে এই কালারটা না, এটা ভালো লাগবে না, ওই কালারটা চলবে না, এই বিয়ে পিড়িতে ঠিক আছে। কিন্তু মডেল হবার জন্য, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমার্শিয়াল হিরোইন অ্যান্ড মডেল। আমরা ওয়াকিং হ্যাঙ্গার, আমাদের যা দেবে তাই পড়তে হবে। সেই জিনিসগুলো শিখেছি। ঠিকই আমাকে এতটাই সেলফ কনফিডেন্স, এতটাই আত্মপ্রত্যয়, এতটাই অ্যাটিটিউড, এতটাই ও ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর, অ্যাটিটিউড, কারিজমা, পার্সোনালিটি, ওরা একটা বলে না, নিজের মধ্যে একটা ওরা, এইটাকে আমাকে নার্চার করতে হবে, ডেভেলপ করতে হবে, এনহ্যান্স করতে হবে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি এতটা উন্নত হয়নি আমাদের ভারতবর্ষে, আর কলকাতা তো ছেড়েই দাও। তো তখন এগুলো পড়ে যখন আমরা আসছি, তখন এইগুলো ছাড়া উপায় নেই। ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যাটিটিউড, ইফ ইউ ডোন্ট হ্যাভ কনফিডেন্স, ইফ ইউ ডোন্ট হ্যাভ ও ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর, একটা কারিজমা, একটা স্টার প্রেজেন্স, এই অ্যাটায়ারগুলো উই কান্ট ক্যারি ইট। তো এই যে একটা জায়গায় পৌঁছানো, এই তারপরে যে কনফিডেন্সের রপ্ত হলো না, সেই কনফিডেন্সটা কিন্তু সবার পক্ষে খুব দরকার। আমার মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো হয়ে গেছে যে আমি একটা র্যাগ পরে, একটা বস্তা পরেও কিন্তু সেরকমভাবেই আমি ক্যারি করবো নিজেকে। আর সেখানে যদি বেস্ট অফ, যদি কারো ভার্সাচে আর মানিও পরে থাকে, আমার কিন্তু হিন্দু হতে হবে না। দিস ইজ হোয়াট মডেলিং টিচেস ইউ। তো আমি এই প্রফেশনের কাছে এতটাই ঋণী, মানে আমাকে একটা নতুন পরিচয় দিয়েছে। জনপ্রিয়তা তো বাই প্রোডাক্ট, সেটা তো আসবেই, জনপ্রিয়তা, লোক চিনবে, মিডিয়া ইন্টারভিউ সে পড়ে, কিন্তু আমাকে এটা চিন্তিত করেছে, আত্মপ্রত্যয় দিয়েছে, আমাকে মানে জীবিকা নির্বাহের জন্য একটা দিক আমাকে, মানে পারপাস খুঁজে দিয়েছে লাইফে। দিস ইজ মডেলিং, দিস ইজ দ্য ক্রাফট অফ মডেলিং। আচ্ছা ম্যাম, আপনি নিজে কিভাবে প্র্যাকটিস করতেন? মানে এখন আমাকে অনেক স্টুডেন্ট বলে, ম্যাম প্র্যাকটিস কেন করবো বাড়িতে? হ্যাঁ, প্র্যাকটিসটা এই জন্যই করা হয়। তো খুব ভালো প্রশ্নগুলো করছো। সেটা হচ্ছে যে
আমাদের প্রকৃতি হচ্ছে আমাদের নেচার, সাবকনশিয়াস মাইন্ডে, আনকনশিয়াস মাইন্ড থেকে কিন্তু যে নেচারটা আমাদের, সেটা আমাদের হ্যাবিটস, সেটাকে পরাজয় করা কিন্তু খুব ডিফিকাল্ট। এবং তার মধ্যে একটা হ্যাবিট হচ্ছে নার্ভাস। দিস ইজ হিউম্যান নেচার। যখন প্রথমে তুমি স্টেজে যাচ্ছ, লাইট, ক্যামেরা, ফ্ল্যাশ সামনে দেখতে পাচ্ছ না, দিকপাল লোকেরা আছে, ব্যাক স্টেজে সবাই দেখছে তোমাকে, ফ্রন্ট স্টেজে ক্যামেরা 24 আওয়ার্স তোমাকে ক্যাপচার করছে। 24 আওয়ার্স না হলো, যতক্ষণ তুমি স্টেজে থাকবে ততক্ষণ ক্যাপচার করছে। টিভিতে তোমার লাইভ হচ্ছে টেলিকাস্ট, ওখানেই নার্ভাস হয়ে যাবে। যা শিক্ষা যা করে সব মনে হবে যেন যে একদম জড় পাথরের মতন তুমি দাঁড়িয়ে আছো, মোমেন্টারি প্যারালিসিস। দিস ইজ কল্ড যে তোমার রিফ্লেক্সিভ, যে তোমার রিফ্লেকশন বা তোমার যে রিফ্লেক্সিভ নার্ভসগুলো, সেইগুলো কমজোর হয়ে যায় তখন। আচ্ছা, তখনই প্র্যাকটিসটা খুব দরকার, যেটা অভ্যাসম। অভ্যাসম মানে হচ্ছে সেটাকে হ্যাবিট করে নাও। বলছি, যখন তুমি সামনে যাচ্ছ তখন মোমেন্টারি প্যারালিসিস হয়ে যাচ্ছে, তখন কি করছো? তখন যে বাড়িতে অভ্যাস করেছি, বাড়িতে প্র্যাকটিস করেছি, অনুশীলন করেছি, যেটা সেই অনুশীলনের ফলে আমাদের হিপোক্যাম্পাস মেমোরি, যেটা পার্মানেন্ট মেমোরি, ওখানে ব্রেনে স্টোর হয়ে যাচ্ছে কি করেছি। ঠিক আছে, এটা যখন অভ্যেস করছি, তো প্র্যাকটিস করছি, তখন কি হচ্ছে, আমাদের বডি মাসেলস আছে, বডি মেমোরি আছে। বডি মেমোরিতে এই প্র্যাকটিস বা এই অনুশীলনটাকে, এই প্রশিক্ষণটা গেঁথে যাচ্ছে। ব্রেন কাজ করছে না, সব গুলিয়ে যাচ্ছে, ধোঁয়াশা, কমপ্লিটলি ফ্রেজেলড। তখন এই বডি মেমোরি মনে করে দেবে তুমি তো বাড়িতে অভ্যাস করেছো। তখন যে দম দেওয়া পুতুলের মতন হলেও তুমি কিন্তু হাঁটতে থাকবে, পুরো প্যারালিসিস হবে না। মানে ফ্রন্টে যেটা পুরোটা ব্ল্যাঙ্ক মনে হচ্ছে, সেই ব্ল্যাঙ্কটা মনে হবে না। অ্যাবসলিউটলি, ব্ল্যাঙ্ক নিজের মধ্যে একটু হলেও কনফিডেন্স আসবে, তুমি অ্যাটলিস্ট তুমি পারফর্ম করে বেরিয়ে যেতে পারবে। মানে মোমেন্টারি প্যারালিসিস হবে না। মোমেন্টারি প্যারালিসিস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, যে স্ট্যাচু, ফ্রিজ, হাঁটতে ভয়, মানে ব্রেন কাজ করছে না, তো এবার মনে হচ্ছে ভুলে যাচ্ছি সব। তখন যে অভ্যাসন করেছি, বাড়িতে প্র্যাকটিসটা করেছি, এইখানেই কাজে লাগবে, যে তুমি দমকলা পুকুরের মতো হেঁটে যাবে, কারণ বডি তোমাকে সাহায্য করে। বডি বলছে আমার তো একটা মেমোরি আছে। নার্ভাসনেসে কিন্তু বডি মেমোরি ভুলবে না, তোমার ব্রেন মেমোরি ভুলে যাবে, বডি কিন্তু তোমাকে ঠিক মনে করে দেবে। আর কিন্তু বডিতে ওইভাবেই চালনা করতে, পরিধান করতে অভ্যস্ত, তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবে একেবারে। আচ্ছা ম্যাম, আমি একটা মানে জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে আপনি যখন প্রথম এই ইন্ডাস্ট্রিতে আসেন, তখন তো আপনি ফার্স্টেই বললেন যে এতটা আপডেট ছিল না, তো আশা করি তখনকার মানুষজনেরাও এতটা বেশি আপডেট ছিল না। তো সেই সমস্ত মানুষদের কাছে তখন ফ্যাশনটা কীরকম ছিল, তারা কীরকম চোখে দেখতো, কীরকম মন্তব্য করতো, সেটা তো নিশ্চয়ই আপনি জানবেন, আপনি এতদিন ছিলেন এই প্রফেশনে, তো সেই বিষয়ে কিছু একটু যদি বলতেন। খুব ভালো প্রশ্নগুলো করছো, মানে ভেরি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্স আর ভীষণ রেলিভেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, টু রিজনেট উইথ দিস ইজ দ্যাট তখন ফ্যাশন শো মানে একটা ভীষণই স্ক্যান্ডেলিয়াস কিছু ব্যাপার। হ্যাঁ, মানে এমন যেন যে আমি, মানে এক্সকিউজ মি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট যেন আমি স্ট্রিপটিজ করছি, তার সঙ্গে কোনো পার্থক্য নেই। কিন্তু সেই প্রফেশনের বিরুদ্ধে, এই ক্রাফটের বিরুদ্ধে, এই পেশার বিরুদ্ধে কিন্তু মানে মানুষের ধারণাটা এরকম ছিল। এবং আমার বাড়িতেও কিন্তু, মানে বাড়িতে সবাই ডক্টর, ইঞ্জিনিয়ার, এরকম। আমার বাবা মা সবাই কিন্তু এর বিরুদ্ধে ছিল। এবং তখন কিন্তু স্প্যাগেটি বা সিনলেটস বলে লোকে দেখে মানে মূর্ছা যেতেন, অজ্ঞান হয়ে যেত। তো আমরা একটা শার্ট নিয়ে যেতাম। এখন তো মানে এটা আচ্ছা, সব জায়গায় লোকেরা ভ্রু কুচকে দেখেও না, আর কোয়েশ্চেন মার্কও করে না, কেন প্রগতিশীল হয়েছে, প্রোগ্রেসিভ হয়েছে আমার সোসাইটি। কিন্তু তখন মনে হতো যে সবাই যেন ওটা দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে, মূর্ছা যাচ্ছে। এবং তার সঙ্গে তোমার পার্সোনালিটি, অ্যাটিটিউড, পশ্চার, টেবল ম্যানার্স, কোন হাতে খাবে, কোন হাতে না করবে। কারণ তুমি যখন মডেল হচ্ছে, তখন তোমার আনুষাঙ্গিক সবাই তো একটা, ধরো তারপর একটা পাতিরা হচ্ছে, একটা তখন তোমরা একটা সিটিং ডিনার করছো, তখন তো কাঁটা চামচ দিয়ে ঠিক সঠিকভাবে খেতেই হবে। তো এই যে টেবিল ম্যানার্স, কথা বলা, কতটা কথা বলবে, কতটা কথা বলবে না, ডুস অ্যান্ড ডোন্টস, কীভাবে কথা বলবে, হ্যাঁ, হোয়াট টু সে, হোয়াট নট টু সে, এই সব জিনিসগুলো কিন্তু আমি মডেলিং থেকে পেয়েছি। বাহ। আচ্ছা ম্যাম, আপনি এক্ষুনি বললেন যে আপনার ফ্যামিলি থেকে একটা প্রবলেম হতো এবং সাপোর্ট করতো না শুধুমাত্র সোসাইটির জন্য, তো আপনি সেটাকে কিভাবে হ্যান্ডেল করতেন? হ্যান্ডেল করতাম, অর্থাৎ সেটা তো হ্যান্ডেল কিছুই, মানে প্রচুর বকুনি খেয়েছি, প্রচুর। কিন্তু তবে যদি ভালো, মানে একটা জিনিস আমার মনে হয় জানো তো, তুমি যদি
এটা তোমার কাছে ঈশ্বরের কাছে তুমি সমর্পণ করো যে আমি তোমাকে দিয়ে দিচ্ছি সবকিছু। হ্যাঁ, তো যতই প্রতিকূলতা আসুক, এনি কাইন্ড অফ অবস্টাকলস মে পোর ইন, হ্যাঁ, কিন্তু ঈশ্বর বা ইউনিভার্স তোমাকে কিন্তু একটা দিক নিজেই দেখিয়ে দেবে। ইট টেস্ট হাউ ব্যাডলি ইউ ওয়ান্ট ইট, কতটা তোমার খিদে, কতটা তোমার পিপাসা, কতটা তুমি পাগলের মতন চাইছো কাউকে। আর আমি যদি তুমি প্রেও না করো, আমি যদি এথিস্ট হই, আমি নাস্তিক হই, আমি ভগবানে বিশ্বাস করি না, আমি শুধু এই যদি বলি যে আমার মডেলিংটাই আমার কাছে ঈশ্বর, তাহলেও কিন্তু একই জিনিস হবে। তোমাকে ঈশ্বরকেও করতে হবে না, তোমাকে ইউনিভার্স দেখিয়ে দেবে একটা দিক। দিস হ্যাপেন ইন মাই লাইফ অলসো। নিয়ে সব বাবা মার আরও একটা যেটা প্রশ্ন আর কি, যে মানে এখনকার দিনে সমস্ত বাবা মা বা এই মার্কেটে বেশিরভাগ মানুষজন ফ্রড হয়ে যায়। মানে ধরুন কোনো বাবা মায়ের ছেলে বা মেয়ে খুব ফ্যাশনের দিকে ইন্টারেস্ট, তো তার ছেলে মেয়ে ফ্যাশনের জন্য যেতে চাইছে, মডেলিং শিখতে চাইছে, তো বাবা মা এমন একটা জায়গায় গিয়ে পড়লো যে জায়গাটা পুরোটাই ফ্রড। কারেক্ট। তো সেখানে তারা টাকা দিয়ে দিচ্ছে, এবং মানুষটা যাকে আমরা ফ্রড বলছি তারা জানে না, পেরেন্টসরা জানে না সেই মানুষটা ফ্রড, একদমই তাকে টাকা দিয়ে দিচ্ছে, এবং সেই ব্যক্তিটা যে নাম্বার, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, লোকেশন দিচ্ছে, সেগুলো পুরোটাই ভুল দিচ্ছে। টাকা দিয়ে দেওয়ার পর যখন তাকে ফোন করছে, তাকে ফোনে পাচ্ছে না। তো আমরা কিভাবে সাধারণ মানুষদেরকে এই ফ্রড থেকে বাঁচাতে পারবো? খুব ভালো কোয়েশ্চেন করেছো, ভেরি গুড কোয়েশ্চেন। মানে কি বলতো জানো তো, মানে সঠিক মানুষ যারা তারাই প্রদান করতে পারবে। সুতরাং আমি সবসময় আমার অনেক বিউটি প্যাজেন্ট দেখা হয় ছেলে মেয়েদের, তাদের বাবা মাদের বলি একটা প্রপার গ্রুমিং স্কুলের থ্রু দিয়ে যাও। তাতে কি হয়, তাদের আশীর্বাদ এবং সঠিক গাইডেন্স পথদর্শক তারা করিয়ে দেবে, যাতে তোমরা কোনো ভুল জায়গায় না যাও। এই যে ইন্ডাস্ট্রির লোকেরা কিন্তু খুবই সেফ, খুব সিকিউর ফ্যাশন, কিন্তু নিউ কামারের জন্য সে তো বুঝতে পারছে না কে সঠিক আর কে ইন্ডাস্ট্রির লোক আর কে বাইরের লোক, সে তো কোনো ডিফারেন্সই বুঝতে পারছে না, তাই না? সেই জন্যেই একটা প্রপার একাডেমিক থ্রু দিয়ে গেলে তাদের কোনটাতে যাবে কোনটাতে না যাবে, এই যে একটা তাদের নির্দেশ দেওয়া হচ্ছে, সেই নির্দেশে যে কতটা কার্যকারী সেটা মানে আমি বলে উঠতে পারবো না। আর একটা জিনিস আমি বলে রাখি, যখন আমি অনেক শিশুদেরও তো শেখাই, ডিফারেন্ট এনজিওতে আমি অটিস্টিক চিলড্রেনদেরও শেখাই, যদি কোনো জায়গায় গিয়ে মনে হয় যে ইউর আনকমফোর্টেবল টাচ, বা কোথাও ইউ আর নট ভেরি কমফোর্টেবল উইথ দেয়ার টাচ অর স্লাইট প্রভোকেশন অফ মলেস্টেশন হচ্ছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসো, সঙ্গে সঙ্গে। ইভেন তোমরা যদি কন্ট্রাক্টও সাইন করো, কিচ্ছু ক্লারিফিকেশন দরকার নেই, জাস্ট স্টর্ম আউট অফ দ্যাট প্লেস। ক্লারিফিকেশন, SOS এর ক্লারিফিকেশনের দরকার হয় না। ইউ নিড ট্যালেন্ট অ্যান্ড ঈশ্বরের কাছে সমর্পণ, এই দুটো থাকলে আর কিচ্ছু দরকার নেই। আচ্ছা ম্যাম, আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে মানে অনেক স্টুডেন্টস রয়েছে যারা এরকম রয়েছে যাদের কাছে প্রশ্ন যে মডেলিং শিখে আমি কিরকম টাইপের কাজ করতে পারবো, ঠিক, এবং কত টাকা আর্ন করতে পারবো, তো সেই বিষয়ে যদি কিছু বলতে। খুবই একটা বিশেষ প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছো, যেটা আমি ভাগ করে দিচ্ছি তোমাদের, তাহলে ইন্ডাস্ট্রিটাকে বুঝতে সুবিধে হবে। একটা হচ্ছে মডেল হিসেবে আমরা যেটা বলি যে রেগুলার যারা মডেল, তাদের র্যাম্প মডেল হিসেবে প্রতিষ্ঠিত হলে তাহলে তাদের বিশাল অর্থ তুমি উপার্জন করতে পারো। মডেলিং ইজ এ গ্রেট প্রফেশন, কুইক প্রফেশন, সময়টা কম দিতে হয়, উপার্জনটা বেশি। তো এখানে সময়টা মানে টাইম ইনভেস্টমেন্ট খুব লেস, তাই জন্যে মডেলিং এর সঙ্গে সঙ্গে শিক্ষা মানে বিদ্যা মানে পড়াশোনা চালিয়ে যাওয়া খুব সোজা। এনি মডেলস তুমি দেখো না, বম্বেতে তোমার মিলন সুমনের সঙ্গে আমি কাজ করেছি, মিলন সুমন থেকে মধু সাপড়ে, সবাই এডুকেটেড, আদিত্য গোবিত্রকার ডক্টরি, সবাই এডুকেটেড, জন এব্রাম, সবাই মানে এডুকেশনের সঙ্গে সঙ্গে মডেলিংটা করা খুব সোজা, কারণ মডেলিংটার জন্য খুব সময় ইনভেস্টমেন্ট, সময় সাপেক্ষ নয়। সঠিকভাবে নিজেকে প্রশিক্ষণ করলে এবং সঠিকভাবে নিজেকে ডিসিপ্লিন শৃঙ্খলাবদ্ধ রাখলে 20 বছর শেলফ লাইফ হতেই পারে একটা মডেলে, যদি ঠিক টাইমে শুরু করা যায়, এবং সেখানে অনেকটা উপার্জন করা যায়। বাইরে গেলে ফ্লাইট টিকিট দিয়ে দেবে, সমস্ত কিছু। এরপরে গেল অ্যাড শুটস। এবার অ্যাড শুট স্টিল মডেলিং যেগুলো হচ্ছে, যেগুলো তোমরা ম্যাগাজিনসে দেখছো, আনন্দা, ভোগ, ফেমিনা, সেরকমই আর কি, বড় বড় কাগজে
পোস্টারে, হোর্ডিংসে, পুজো হলে তো দিওয়ালি থেকে আমাদের দুর্গোৎসব থেকে সব জায়গায় হোর্ডিংস ছেয়ে যায়, এগুলো সব স্টিল মডেলিং। এবং এখানে সব নামি দামি কোম্পানি, সবসময় মনে রাখবেন এটা, তাদের একটা নির্দিষ্ট একটা ভীষণ বিশাল একটা টাকা, একটা বৃহৎ আকারের টাকা থাকে মার্কেটিং এর জন্য। আমি যদি কথা বলছি 10 টাকার একটা প্রোডাক্ট বানাই, আমার কিন্তু 5 টাকা প্রোডাক্টটা হবে প্যাকেজিং, মেকিং অ্যান্ড সেলিং, আর 5 টাকা থাকবে মার্কেটিং এর জন্য। এবং মার্কেটিংটা করবো কি করে? মার্কেটিংটা যদি একটা অ্যাড শুট করি তার থ্রু মডেলস, যদি একটা টিভিসি করি, টিভি কমার্শিয়াল করি, মডেলস প্রয়োজন। আমি যদি একটা র্যাম্প করি, মডেল প্রয়োজন। আমি যখন শ্যুটটা করছি তখন সেটা যে কোনো প্রোডাক্টের হতে পারে, সেটা কসমেটিক প্রোডাক্ট হতে পারে, অ্যাপারেলস হতে পারে, সেটা কোনো কিচেনওয়্যার হতে পারে, এবার মাইক্রোওয়েভ হতে পারে, ইলেকট্রনিক মিডিয়াতে দিক মডেলস ভীষণভাবেই দরকার। তার অ্যাড শুটে প্রচুর কাজ পেতে পারে, তারা হোর্ডিংসে কাজ পেতে পারে, টিভি কমার্শিয়ালস যেগুলো আমরা দেখি, যেগুলো অ্যাপ্রিসিয়েট করি। এই 3টে গেল, টিভিসি, স্টিল অ্যাডস, র্যাম্প। এই 3টেতে তো প্রচুর কাজ আসে এবং ভালোভাবে একটা মডেল উপার্জন করতে পারে। তারপরে একটা হচ্ছে প্রমোশনাল অ্যাডস। রাত্রিরে অনেক চ্যানেলে যখন সেভাবে টিআরপি পড়ে যায় তখন প্রমোশনাল অ্যাডস দেখায় না, যে একটা প্রোডাক্ট, হনুমান জি লকেট বা যে কোনো একটা গ্রিন টি নিয়ে 8 ঘন্টা ধরে একটা সেলিব্রিটি কথা বলে। এবং লাস্টলি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মানে তুমি যদি একটু কাজ করে 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 একটু নাম উপার্জন করো, তখন কি হবে? একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে, মানে সেই কোম্পানিটার সঙ্গে তুমি যদি একটা অ্যাড করে চলে যাচ্ছ সেইটুকু সম্পর্ক না, তার সঙ্গে তোমার সম্পর্ক আবদ্ধ থাকছে যতদিন তোমার কন্ট্রাক্ট থাকবে, তাতেই বলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেখানে কিন্তু একটা ভালো পথে উপার্জন থাকে। আচ্ছা ম্যাম, অনেকে এরকম ইনকোয়ারি আসে যেগুলোতে আমরা জানতে পারি ওরা ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে খুব বেশি ভয় পায়, মানে বেঙ্গলিতে কথা বলবো, ইংলিশে নাকি হিন্দিতে কথা বলবো। অনেকের আছে ইংলিশ বুঝতে পারে, বলতে পারে না। ঠিক বলেছো। আবার হিন্দি বুঝতে পারে, বলতে পারে না। কারেক্ট। আবার অপোজিটটা হয় যে মানে বলতে পারে, বুঝতে পারে না। তো ল্যাঙ্গুয়েজটা কি মডেলিং এর উপর অনেক বেশি এফেক্ট ফেলে নাকি? না, মডেলিং এর বেশি একদমই এফেক্ট ফেলে না। যদি টিভিসিতে তোমার বলতে কোনো অসুবিধে হয়, টিভি কমার্শিয়ালসে, তাহলে ওটা জিঙ্গল করে মানে ডাবিং করে দেওয়া যায়। মডেলিং এমন একটা প্রফেশন যেখানে বলার অতটা দরকার নেই। তবে তুমি যদি একটা খুব জনপ্রিয়তা লাভ করো তখন তোমাকে তো মিডিয়া ইন্টারভিউ দিতেই হবে, তখন একটু সময় লাগে। আর বিউটি প্যাজেন্টে লাগে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, তুমি খুব ভালো প্রশ্ন করেছো, ওয়েস্ট বেঙ্গলে বিউটি প্যাজেন্ট হলে আমি সবসময় বলি যে যেই ভাষায়, মাতৃভাষা হচ্ছে এমন একটা ভাষা যেখানে সবাই নিজেদের সাবলীল এবং স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করে। হ্যাঁ, সুতরাং এখানে তুমি যদি বাঙালি হও বাংলা ভাষা বলবে, যদি তুমি নন বেঙ্গল হও হিন্দিতে স্বাচ্ছন্দ্য বোধ করো হিন্দিতে বলবে, ইংলিশে নাকে খত দিয়ে বলতেই হবে তার কোনো মানে নেই। মাতৃভাষার কোনো বিকল্প নেই। এবং আমাদের বাংলা ভাষা তো এতই শ্রুতিমধুর ভাষা, এত মধুর ভাষা, যেটা সেটাতে বলার জন্যে তো আমি তো সবসময় আকপাক করি। যার জন্য I purposely didn't speaking English tonight. I continued in Bengali because it's such a melodious, soulful language. ইংলিশটা নিশ্চয়ই জানা উচিত, কারণ ইন্টারন্যাশনালি কানেক্ট করার জন্য বা অফিসিয়ালি কানেক্ট করার জন্য। কিন্তু এটাতেই যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা মানেই ইংলিশ, সেটা কিন্তু একেবারেই নয়। ল্যাঙ্গুয়েজ শুড নট বি দ্য ব্যারিয়ার, ইয়োর ট্যালেন্ট শুড ট্রান্সেন্ড অল বর্ডার্স। আচ্ছা ম্যাম, একজন মডেল হতে গেলে তার মধ্যে ঠিক কি পার্সোনালিটি থাকাটা খুব দরকার এই বড় বড় ব্র্যান্ড শুট গুলো করার জন্য? ঠিক, এই যে আমি বললাম, অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, এমন একটা মারাত্মক বডি ল্যাঙ্গুয়েজ তোমার ভেতর থেকে তোমাকে কথা বলতে হবে না, তোমার কনফিডেন্স, আত্মপ্রত্যয় তোমার আচ্ছাদিত হবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে। বডি ল্যাঙ্গুয়েজ যদি আমি এরকম হয়ে যাই তাহলে কিন্তু সাইন অফ নট কনফিডেন্স। কিছু কিছু ট্রিক আছে, যখন এরকম করবে না, যেটা কর্পোরেটসও শেখানো হয়। এবং তার সঙ্গে সঙ্গে কারিজমা, একটু চার্মলিংলি বলা, হ্যাঁ, তোমার মধ্যে বুদ্ধিদীপ্ততা, হ্যাঁ, কিন্তু পার্সোনালিটি এমন একটা জিনিস যেটা ভেতর থেকে আসে। সেটা কিন্তু একটু ওই সমস্ত ভালো ভালো ইন্টেলেকচুয়ালের সংস্পর্শে থাকলে আপনি চলে আসবেন। আচ্ছা। এবং তার সঙ্গে পোজেস, আমাকে অনেক পোজ জানতে হবে। সেই স্কিল টেস্টেরটার জন্যই একাডেমিতে আসা। ফটোগ্রাফার যদি আলোকচিত্রকর কিন্তু দাঁড়িয়ে থাকবেন না, ও তুমি কখন মনে করে আরেকটা পোজ নেবে, কিন্তু সবটাই ব্যবসা কেন্দ্রিক। স্টুডিও টাইম মিটারটা ওপরে উঠে যাচ্ছে, স্টাইলিস্ট টাইম, মেকআপ ম্যান, হেয়ার স্টাইলিস্ট দাঁড়িয়ে আছে, ফটোগ্রাফার টাইম, ওভার টাইম হয়ে গেলে, ক্রম হয়ে গেলে এক্সট্রা টাইম, ঠিক আছে?
অতিপ্রান্ত হয়ে গেলে এক্সট্রা টাইম। মডেল এর জন্য এতগুলো লোক সাফার করবে না। সুতরাং মডেলকে 1000, 2000, 10,000, 15,000 দরকার হলে পোজ 30 সেকেন্ড অন্তর অন্তর দিতেই থাকতে হবে, ক্লিক 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 ক্লিক। সেটার জন্য প্রশিক্ষণ চাই, সেটার জন্য শিক্ষা চাই, সেটার জন্যই একাডেমি দরকার। আচ্ছা ম্যাম, আর একটা ইনকোয়ারি আমাদের একাডেমিতে আসে, সেটা হচ্ছে কি এজেন্সি আর একাডেমির মধ্যে ডিফারেন্সটা কি? রাইট, এজেন্সি আর একাডেমির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, একাডেমি হচ্ছে তোমার পথ নির্দেশক, যিনি তোমাকে বললাম যে গুরুর কাজ করবে, অন্ধকার থেকে সূর্যের আলোতে নিয়ে আসবে, তোমাকে দিক নির্ণয় করবে। আর দ্বিতীয়ত এজেন্সি হচ্ছে, যেটা বম্বে দিল্লিতে প্রচুর আছে, ব্যাঙ্গালোরেও আছে, বাইরেতেও আছে, এজেন্সিগুলো হচ্ছে তোমার প্রোফাইল নিয়ে, তোমার কাজের প্রোফাইল দেখে তোমাকে বিভিন্ন জায়গায় নথিভূত করবে। দে আর দ্য পিপল হু আর দ্য কোঅর্ডিনেটরস, উইল গিভ ইউ ওয়ার্ক। আচ্ছা। আর একাডেমিতে তোমাকে যিনি আলোর পথ দেখাবেন, তোমাকে স্কিল সেটটাকে প্রশিক্ষণ করে, অনুশীলন করে, এবং তোমাকে একটা মডেল হিসেবে যার যোগ্যতা লাগে, সেটা হাউ টু ওয়াক, হাউ টু টক, হাউ টু পোজ, হাউ টু প্রেজেন্ট ইয়োর সেলফ, একটা জায়গায় তোমাকে দাঁড় করে দেবে। তারপরে সংঘর্ষ তোমার, সংঘর্ষ আমার। আমাকে একাডেমি সুপার মডেল বানায়নি, আমি নিজে বানিয়েছি। একাডেমি আমাকে একটা প্রশিক্ষণ করে দিল, আমার গুরুরা আমাকে একটা দিক নির্ণয় করে দিল, দেখিয়ে দিল আমাকে, তারপরে কিন্তু আমাকেই করতে হবে। জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে আপনি আমাদের এলিট মডেল একাডেমির একজন ফ্যাকাল্টি, মানে আমাদের স্টুডেন্টসদেরকে আপনি ট্রেনিং দেন, এবং বলুন মানে আমাদের স্টুডেন্টসরা কতটা অ্যাক্টিভ, এবং তারা কতটা মডেলিংটাকে নিয়ে আগ্রহী, এবং তাদের মধ্যে কতটা মানে ইচ্ছা, চেষ্টা রয়েছে যে তারা একজন মডেল হবে, সুপার মডেল হবে, এই চাহিদাটা কতটা রয়েছে তাদের মধ্যে? খুব তীব্র দেখতে পাচ্ছে, তাদের আশা আকাঙ্ক্ষা পিপাসা অত্যন্ত তীব্র, এবং তাদের মধ্যে যে কুবের ভান্ডারের মধ্যে প্রতিভাটা আছে, সেটাকেই আমরা, শুধু আমি না, তোমরা সবাই প্রতিষ্ঠা করো। সব সময় তোমরা দেখছি ভিডিও নিয়ে, ক্যামেরা নিয়ে, তোমরা সবাই, মিস্টার গুপ্তা সবসময় আলোচনা করছে যে তাদের কেরিয়ারটা এই স্কিলসের প্রশিক্ষণ প্রদর্শনের ফলে কতটা বিকশিত হবে, কত দূর নিয়ে যাওয়া যায়, এবং কিভাবে তাদের একটা উপার্জনের পথ এবং মডেলিং জগতে একটা প্রতিষ্ঠিত নাম করবার যে প্রয়াসটা, এটা সবাই তোমরা ভাবনা চিন্তা করছো, এবং তার সাথে তাদেরও খুব ইচ্ছা আছে, আই হ্যাভ টু ডু ইট। এইটা যদি আরেকটু আমরা তাদের জাগরিত করতে পারি, তারা অনেক দূর যেতে পারে। একদমই, আমি সবসময় বলি, there is never a bad student, there is always a bad teacher. যদি তাদের কিছু হয়, আমি তার জন্য রেসপন্সিবল, নট দ্য স্টুডেন্ট। এবং তো আমি দেখেছি এইখানে যে এলিট ফ্যামিলি, তারা এত সুন্দরভাবে সবসময় প্রচেষ্টা করছে। আমি যতক্ষণ থাকি ততক্ষণ কিন্তু আমরা স্টুডেন্টদের ব্যাপারে আলোচনা করি, তোমরাও তার সঙ্গে, প্রতিটা মেম্বার্স, অল অফ ইউ এবং মিস্টার গুপ্তা, যে কিভাবে তাদের একটা জায়গা করে দেওয়া হয়, একটা উপার্জনের পথ করে দেওয়া, প্রতিষ্ঠিত করে দেওয়া, তাদের স্কিল সেট, কলাটাকে কিভাবে বিকশিত করা, এই যে সবসময় ভাবছো, এটা তোমাদের তো মানে রিয়েলি ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উইথ অল অফ ইউ, অ্যান্ড আই কনসিডার মাইসেলফ পার্ট অফ এলিট ফ্যামিলি। আচ্ছা ম্যাম, আমি এটাই বলছি যে মানে আপনার মতে মানে আমাদের স্টুডেন্টসদেরকে আর কি অ্যাড করলে তারা আরো বেশি ভালো করে শিখতে পারবে? আর একটু অ্যাড করার পক্ষে আমি বলবো যে এই পোজেস ক্লাস, একটা পশ্চার কারেকশন, শাড়িতে কিভাবে পোজ দেবো অ্যাড শুটে, আমি একটা ককটেল ড্রেসে কিভাবে দেবো, শর্ট ড্রেসে কিভাবে দেবো, আমি যদি কস্টিউম ড্রামা হয়, মানে যদি অতিরঞ্জিত একটা কাল্পনিকভাবে একটা আয়া তৈরি হয়, পোশাক তৈরি হয়, সেটা কিভাবে পরিধান করব, বিচারণ করবো, মানে হাঁটবো কিভাবে, এবং পোজ দেবো কিভাবে, এই ক্লাসগুলো যদি আর একটু নির্ণয় করি আমরা দিকগুলো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কতটা কথা বলবো, কতটা কথা বলবো না, বিকজ যখন কাজ নিয়ে যাচ্ছে তখন তো কিছুর কথা বলতে হবে। হ্যাঁ, আমি মডেলিং ক্ষেত্রে আওয়াজ বা তোমার গলার এটা খুব দরকার নেই, কিন্তু যখন কাজ নিয়ে যায় তো সেই কথাটুকু কি ডুজ অ্যান্ড ডোন্টস, কতটা বলবে, কতটা এক্সট্রা, ডোন্ট মেক লুজ কমেন্টস, কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে যাবে না, গসিপসের মধ্যে যাবে না। এই যেটা মানসিকভাবেও যে তারা এনলাইটেন্ড হচ্ছে, মানসিকভাবেও তো তাদের একটা নার্চারিং দরকার, একটা প্রশিক্ষণ দরকার, এই দুটো দিক যদি দিতে, তাহলে সম্পূর্ণভাবে তারা মডেল হয়ে যাবে। এছাড়া তো তোমাদের ভীষণ ভালোভাবে এখানে করানো হয়
প্রতিটা মুহূর্ত এই যে র্যাম্প করাচ্ছি, তোমরা দেখছো, ভিডিও নিচ্ছ, টার্নিংগুলো করাচ্ছ, একসঙ্গে যাওয়া করাচ্ছ, প্রতিটা সবার কিন্তু একটা তীব্র চোখ আছে সমস্ত স্টুডেন্টদের উপর যে তারা কিভাবে নিজেদের উন্নত করছে। এটা সত্যি খুব প্রশংসনীয়। আচ্ছা ম্যাম, আমি একটা প্রশ্ন উত্তর দিই। মানে স্টুডেন্টসদেরকে, অনেক স্টুডেন্টসদের আমরা এরকম ইনকোয়ারি আসে যারা জিজ্ঞেস করে কি আপনারা শুধু খালি মানে ট্রেনিংই দেন, এটা আপনাদের খালি একাডেমি, এখান থেকে আমরা কোনো কাজ করতে পারবো না? কিন্তু ব্যাপারটা ম্যাম হচ্ছে আমাদের কাছে অনেক ভালো ভালো ব্র্যান্ডের কাজের অফার থাকে। তো আমাদের কি হয় না, আমাদের একটা প্রসেস ওয়াইজ আমরা স্টুডেন্টসদেরকে সিলেক্ট করে থাকি। যেমন আমাদের ফার্স্টে কোনো শ্যুট হলো, ওখান থেকে সিলেকশন হয়, তারপরে কাউন্সিলিং হচ্ছে, তারপরে সিলেক্ট হচ্ছে। তো আমরা সবাইকে কাজটা কেন দিতে পারি না এবং আমরা এত প্রসেস ওয়াইজ কেন যাই? কারণ আমরা তো সবাইকে মডেল হিসেবে নিয়ে নিতেই পারি, Correct. কিন্তু আমরা কেন প্রসেস ওয়াইজ যাচ্ছি এবং আমাদের ব্র্যান্ড শ্যুটটাকে ভালোভাবে প্রেজেন্ট করার জন্য যারা আমাদের অফার দিচ্ছে তাদের অনেক হাই ডিমান্ড থাকে। সরি, তো তাদের সেটাকে ফুলফিল করার জন্য আমাদের এই প্রসেসগুলো দিয়ে যেতে হয়। কারেক্ট। তো স্টুডেন্টসদেরকে আরও কত ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে যাতে আমরা ইজিলি তাদেরকে আমাদের একাডেমিতে এনরোল করতে পারি এবং ভালো ভালো ব্র্যান্ডের যে কাজের অফারগুলো আসছে সেগুলোর সাথে আমরা তাদেরকে কানেক্ট করতে পারি কারেক্ট, এবং ভালো অপরচুনিটি তাকে দিতে পারি। কারেক্ট। তো সেটা একটুখানি খুব ভালো প্রশ্ন করেছো। এটা প্রথমেই বলবো, দুটো কাজ করে যে তুমি মডেল হিসেবে নিজেকে পেশাদারভাবে স্থাপন করতে পারবে না। সংঘর্ষটা নিজে, কন্ট্যাক্টটা হয়তো তারা দিলেন, নিজেকে গিয়ে কন্ট্যাক্টে কাজ করতে হবে। সেই কাজে যদি অসফল হয়, হতেই পারে যে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট রিজেকশন। মডেলিং জগতে, অ্যাক্টিং জগতে, আমাদের এই শিল্প জগতে প্রচুর রিজেকশন আসবে। রিজেকশনটাকে হ্যান্ডেল করতে হবে এবং রিজেকশন আসবে এটা জেনেই কিন্তু আমরা এই প্রফেশনে আসছি। আমরা কমোডিফাইড হব, আমাদের ক্যাস্টিগেশন হবে, আমাদের ভীষণভাবে কঠিনভাবে সমালোচনা হবে, আমাদের ট্রিডিউস হবে, এটা জেনেই কিন্তু আমরা এখানে আসবো। সুতরাং সেভাবে মানসিকভাবে ইমিউন হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ভালো ব্র্যান্ডস অলওয়েজ ওয়ান্ট প্রফেশনাল মডেল, এবং যখন একটা নিউকামার স্কিল সেট করে বিকশিত হচ্ছে, তার তো যতই সে বিকশিত হোক, যতই সে হাজার বিউটি প্যাজেন্ট জিতুক, কাজ এবং অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। দের ইজ নো শর্টকাট অফ হার্ড ওয়ার্ক। একাডেমি থেকে করে একদম সুপার মডেল হয়ে যেত, তাহলে তো আর সংঘর্ষ করতেই হতো না কাউকে। দের ইজ নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক। তোমাকে একটা, দুটো, তিনটে, চারটে কাজ করে করে নিজেকে উন্নত করতে হবে। নিজের খিদে, পিপাসা, বাসনাশ্রয় যে আমাকে আরো ভালো, আরো উন্নত করে, তবেই তো একটা জায়গায় পৌঁছাবে যেখানে ব্র্যান্ড শুটের উপযুক্তভাবে তুমি নিজেকে তৈরি করতে পারবে। তার জন্য শুধু স্কিল সেট বা শুধু প্রশিক্ষণ ইজ নট না, অভিজ্ঞতা, তার সঙ্গে অভিজ্ঞতাটা তো একদিনে আসবে না। তবেই কিন্তু ওটা রপ্ত করতে পারবে এবং তবেই তোমার মধ্যে সেই এক্সপ্রেশন, সেই কনফিডেন্স, সেই ক্যামেরার সামনে সেই অভিজ্ঞতার দ্বারা তুমি ডিফারেন্ট পোজ করতে পারবে এবং যার ফলে তুমি সেই প্রোডাক্টের উপযুক্ত হতে পারবে, যার ফলে তোমাকে ব্র্যান্ড অ্যাকসেপ্ট করবে অ্যাজ এ মডেল। ম্যাম, আমাদের এখানে অনেক রকম ইনকোয়ারি আসে যে বডি শেপ এবং স্কিন টোন কতটা ম্যাটার করে মডেলিংয়ে। আচ্ছা, স্কিন টোন একেবারেই ম্যাটার করে না, কারণ স্কিন টোন হচ্ছে বরঞ্চ যত মাজা হবে, যতটুকু ব্রিটিশ হবে, আরো ভালো আসে ছবি। তো প্লিজ ট্রান্সেন্ড অল ভেরিয়াস অফ স্কিন টোন। ফর্সা থাকতেই হবে এরকম একটা অদ্ভুত মানে কলোনিয়াল হ্যাংওভার কেন যে আমাদের মধ্যে আছে জানি না। আমরা যদি একটু ব্রিটিশ কমপ্লেকশন, আরো বেটার আসে ছবিতে। সুতরাং কমপ্লেকশন বা স্কিন টোনের কোনো ভেরিয়েন্ট নেই। নায়ামি ক্যাম্বেল, নায়নিকা চ্যাটার্জি পৃথিবী বিখ্যাত মডেল, এখানে স্কিন টোনের কি নাম, এখানে বরঞ্চ খুব সাদা হলে আরো সাদা লাগবে, তাদের টোন ডাউন করতে হয়। সুতরাং এটা কোনো একেবারেই নয়। আরেকটা প্রশ্ন তুমি কি করলে, হ্যাঁ, বডি শেমিং খুব আলোড়ন তুললেও আমার মনে হয় যে যদি তোমরা প্রফেশনাল মডেলিং করতে চাও র্যাম্প ওয়াকে, আর যদি ইয়াং এজ থেকে স্টার্ট করো, তাহলে একটা প্রপার ক্যারিয়ার যদি করতে চাও অ্যাজ এ প্রফেশনাল মডেল, তাহলে একটা কাঠামো তোমার বডির একটা দরকার, একটা স্ট্যাটিস্টিক্স দরকার। যেরকম আর্মিতে গেলে বিভিন্ন পেশার বিভিন্ন রকম একটা উপযুক্ত থাকা, মানে
খুবই প্রয়োজনীয়। আর্মিতে যেতে হলে তোমার চোখ থাকতে হবে, তোমার ডিফারেন্ট পার্টস অফ বডি একই থাকে। চোখে যদি আমি দূরের ভিশন না দেখতে পাই, আমি তো আর্মি নথিভূত হতে পারবো না, পুলিশেও তাই। তোমার এয়ার হোস্টেস হতে গেলে সার্টেন ক্রাইটেরিয়া, তো সমস্ত জায়গারই একটা সার্টেন ক্রাইটেরিয়া আছে, আমাদের প্রফেশনেরও আছে। পেশাদার মডেল হতে গেলে স্পেশালি র্যাম্পের একটা কাঠামো বডি মেনটেন করতেই চলতে হবে। হ্যাঁ, এবার যদি তুমি অ্যাড শুটস করো, টিভিসি করো, সেখানে হয়তো যদি অ্যাপারেলসের না করো, আউটফিটের না করো, জিন্স টিন্সের না করো, তুমি যদি সাবেকি পোশাকের করো, কিচেনওয়্যারের করো, ইলেকট্রনিক্সের করো, তোমার ইউটেন্সিলস, ফোনের করো, সেখানে একটু স্থূলকায়ী হলেও হবে, একটু পুট অন করলেও হবে। সেখানে টিভিসিতেও হয়তো অনেক রকম ক্যারেক্টার করতে হয়, বৌদির ক্যারেক্টার, ভাবির ক্যারেক্টার, কাকিমার ক্যারেক্টার, সেখানে একটুখানি ক্যারেক্টার মডেল হিসেবে যে কোনো এজের লোকেরাই সমস্যা, সুতরাং যে কোনো এজের লোকেরাই আসতে পারে টিভিসি করার জন্য, অ্যাড শুট করার জন্য, তাই না? থ্যাংক ইউ ম্যাম, খুব ভালো লাগলো। মাই প্লেজার। খুব ভালো লাগলো, আপনি খুব ইন্টারেস্ট দিয়ে আমার প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার সঠিকভাবে এক্সপ্লেন করে আমাদের দ্য এলিট সার্কেলের সমস্ত সদস্যদের কাছে ক্লিয়ার করেছেন, এবং নিজে কত কিছু প্রবলেম ফেস করে আজকে এত ভালো একটা জায়গা, কত রকম নলেজ নিয়ে এত ভালো জায়গা হোল্ড করেছেন, এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। এগিয়ে যান। আপনি নিজে বললেন যে আমি আরো শিখতে চাই, আরো জানতে শেখার কোনো চাই। শেষ নেই। যেদিনে বলবো যে শেখার শেষ হয়ে গেছে, সেদিন আমি মৃত্যু। না, শেখার কোনো শেষ নেই, এটা সত্যি কথা। তো আপনি আরো এগিয়ে যান ম্যাম, আমরা আপনার থেকে আরো অনেক 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 কিছু শিখতে চাই। আমার খুব ভালো লেগেছে এখানে আসতে, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো দ্য এলিট সার্কেলের সমস্ত সদস্যদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে ম্যাম অলরেডি নিজের 15 বছরের জার্নি এবং নানান এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলেন, সেটা আপ অ্যান্ড ডাউন যাই হয়ে থাকুক না কেন। এবং ম্যাম অলরেডি অনেক ছোট ছোট পয়েন্ট হাইলাইট করে বুঝিয়ে দিলেন যে কি কি চেঞ্জেস নিজের মধ্যে আনাটা খুব দরকার। তো তোমরা সেগুলো নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে থাকো, দেখো তোমরাও পারবে নিজের ফিউচারটাকে ব্রাইট বানাতে। এবং তোমরা যদি এরকম আরো অনেক স্কিল শিখতে চাও এবং আমাদের এই এপিসোডে যদি তোমাদের ভালো লেগে থাকে, তো তোমরা আমাদের দ্য এলিট সার্কেল প্রোগ্রামটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো এবং আরো অনেক বেশি ভিডিও আপডেট পেতে থাকো। এছাড়াও তোমরা যদি মডেলিং সংক্রান্ত কোনো রকম কোনো ইনকোয়ারি থেকে থাকে, তো আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, আমরা অলওয়েজ তোমাদের হেল্প করব। এবং আপনি যদি দ্য এলিট সার্কেলের একজন সদস্য মেম্বার হতে চান বা গেস্ট হতে চান এবং নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, তো আমাদের নিচে দেওয়া জিমেলে মেল করুন এবং আমাদের গেস্ট হয়ে নিজের এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।